দর্শক, এক ঝলক তো দেখলেন, এবার বলুন তো ইনি কে? ওহ, আরেকটু দেখতে হবে তো দেখুন না। টাকার পিছে দুনিয়া ঘোরে, আমি ঘুরলে দোষ কি? বলো না দোষ কি, বলো না দোষ কি, বলো না দোষ কি? না, হ্যাঁ দর্শক, এবার বলুন ইনি কে? আমি জানি এই প্রজন্মের কেউই ওনাকে চিনবে না, কিন্তু পুরনো যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এতক্ষণে চিনেছেন তাকে। হ্যাঁ, ঠিক তাই, তিনি হলেন 80-র দশকের ক্ষণজন্মা চলচ্চিত্র নায়িকা টিনা খান। আমি টিনা খান, তোমরা আমার জানের জান। অপার সম্ভাবনা নিয়ে চলচ্চিত্রে এসেছিলেন, কিন্তু ঘাতক ট্রাক আর যমুনা নদীর তীব্র স্রোতে অতল গহ্বরে তলিয়ে সলিল সমাধি হয় এই অভিনেত্রীর। মাত্র 22 বছর বয়সে কি ভয়াল মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছিল চিত্রনায়িকা টিনা খানের জীবনে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। একটু হাসি তাতে খুশি, কাছে ডাকলে দোষ কি? বাংলা চলচ্চিত্রে এমন কিছু অভিনয় শিল্পী আছেন যারা খুব কম সংখ্যক সিনেমায় অভিনয় করেছিল কিংবা অল্প সময়ের জন্য অভিনয় করেছিল, কিন্তু তারা তাদের পরিচিতি, মেধা, অভিনয় দিয়ে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তেমনই একজন টিনা খান, প্রিন্সেস টিনা খান নামে যিনি অধিক পরিচিত ছিলেন। 1985 সালে প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার আখতারুজ্জামানকে দিয়ে টিনা খান যাত্রা শিল্পীদের জীবন কাহিনী নিয়ে প্রিন্সেস টিনা খান নামে চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। চরিত্রের প্রয়োজনেই নামের শেষে যুক্ত করা হয়েছিল খান টাইটেলটি। সিনেমাটি 1985 সালে বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়, বাচসাস পুরস্কার পায়। ছবিটিতে তিনি অনবদ্য অভিনয় করেছিলেন এবং ছবিটি তিনি নিজেই প্রযোজনা করেছিলেন। মানে আপনার বইয়ের খবর আপনি জানেন না? আমাকে গ্রামের লোক মাঠে ঘাটে চুইরা বেড়ায়, পদ্য লেখে, গান গায়, যুদ্ধ করে স্বাধীনতা আনছে, ল্যাংড়া হয়েছে, মরতে পারে না। চিত্রনায়িকা টিনা খানের আসল নাম ফিরোজা রহমান টিনা। জন্মেছিলেন 1966 সালের 25শে মে চুয়াডাঙ্গা জেলায়। ছোটবেলা থেকে নাচ আর অভিনয়ের প্রতি ছিল গভীর টান। অল্প বয়সে, সম্ভবত ক্লাস 9-এ পড়াকালীন সময়ে খন্দকার মোয়াজ্জেম হোসেনের সাথে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর স্বামীর হাত ধরে চলে আসেন ঢাকা শহরে। ঢাকাতে এসে যোগ দেন আবদুল্লাহ আল মামুনের নাট্য দলে। অভিনয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি। ব্রিটিশ কাউন্সিল থেকে স্পোকেন ইংলিশের কোর্সটিও তিনি সম্পূর্ণ করেন। এরই মধ্যে কিংবদন্তি পরিচালক এহতেশাম তার বিমানবালা নামক একটি সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেন, যদিও সিনেমাটি শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি। এভাবেই চিত্রনায়িকা টিনা খান করে ফেলেন মৌচোর, রজনীগন্ধা, আয়না বিবির পালা, লাগাম, একাই 100, 2 জীবন সহ প্রায় 25টির মতো সিনেমা। চিত্রনায়িকা টিনা খান ছিলেন ভীষণ বই পোকা মানুষ। তার বাসায় ছিল বইয়ের বিশাল সাম্রাজ্য। কথিত আছে মৃত্যুর সময়ও নাকি তার হাতে ছিল দিবেন্দু পালিতের বই ঢেউ। এই ঢেউয়ের সাথেই তার মৃত্যুটি যেন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। কত জনার দেখা পাইলাম, আমার কাছে আমি রইলাম। যাই হোক, তার সাথে সখ্যতা ছিল আলমগীর কবির, মৃণাল সেন, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, মোর্শেদুল ইসলামের মতো ব্যক্তিত্বদের। আলমগীর কবির তাকে নিয়ে মণি কাঞ্চন নামে একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছিলেন। টিনা খান সবসময় ভালো অভিনেত্রী হতে চাইতেন, নায়িকা কথাটি তিনি বিশ্বাস করতেন না। যে কোনো চরিত্রে টিনা খান গভীরভাবে মিশে যাওয়ার চেষ্টা করতেন, যদিও সে সময়ে সিনেমা পাড়ায় তাকে নিয়ে অনেক গুঞ্জন ছিল। বলা হতো টিনা খানের জীবন ছিল কালো আধারির। কিন্তু আমি চাই, তুমি কি জানো না তপনের উপর তোমার চেয়ে আমার দাবি অনেক বেশি। তবে কোন সাহসে তুমি আমাকে অপমান করছো? স্বাদ মিটিয়ে সুখ বিলিয়ে উজাড় হলে দোষ কি?
যাই হোক, এভাবেই কাটছিল এফডিসিতে তার অভিনয় জীবনের দিনগুলো। তারপর তারপর হঠাৎই এলো কালো অমানিসা। 1989 সালের 20 জানুয়ারি আবু সাইদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্তনের উদ্বোধন করতে বগুড়া যান তিনি। বগুড়া থেকে ফেরার পথে ট্রাকের আঘাতে তাদের গাড়িটি নগরবাড়ি ঘাটের যমুনা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে আলমগীর কবির ও টিনা খান যমুনা নদীর তীব্র স্রোতে অতল গহ্বরে তলিয়ে যান। প্রায় 20 ঘন্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়। মারা যান দুজনই। সৌভাগ্যক্রমে বেঁচে যান পরিচালক মোর্শেদুল ইসলাম ও তার স্ত্রী মুনিরা মোর্শেদ মুন্নি। সেই দিনের সেই দুর্ঘটনার খবর পত্রিকার পাতায় ফলাও করে ছাপা হয়। নায়িকা টিনা খান ছবিতে অভিনয় করে যত না পরিচিতি পেয়েছিলেন, মারা যাওয়ার পর তার চেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছিলেন। এমনি কপাল হায় রে, এমনি কপাল। টিনা খানের একটি মাত্র মেয়ে রিমু রেজা খন্দকার। টিনা খান যখন মারা যায় তখন রিমুর বয়স ছিল মাত্র 4 বছর। মাকে নিয়ে তার বিশেষ কোনো স্মৃতি মনে নেই। ভাগ্যের নির্মম পরিহাসে মা হারা রিমু কৈশোরে হারিয়ে ফেলেন বাবাকেও। অভিভাবকহীন জীবনে বড্ড অসহায় ছিল রিমুর জীবন। অল্প বয়সে প্রেম হয় এক যুবকের। দীর্ঘদিন চলছিল সেই প্রেম, কিন্তু হঠাৎই সেই প্রেমিক যুবক সরে যায়। কারণ জানায় সিনেমা পাড়ার নায়িকার মেয়েকে পরিবার মেনে নেবে না। কোন রকমের ধাক্কা সামনে নিয়ে আকাশে ওড়ার জন্য বিমানবালা হইতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন বিফলে যায়। এরপর জীবন সংগ্রামে পর্যুদস্ত রিমু মাত্র 6 মাসের পরিচয়ে বিয়ে করে ফেলেন এক যুবককে। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। নেশাখোর স্বামীকে ছেড়ে চলে আসেন তিনি। এরপর জীবন তরিতে ভাসতে ভাসতে চলে আসেন অভিনয় জগতে। নাটকে ব্যস্ত হয়ে যান, চলচ্চিত্রেও অভিনয় করতে থাকেন। হাসি খুশি সহজ সরল স্বভাবের জন্য সহকর্মীদের কাছে প্রিয় হয়ে ওঠেন রিমু। ক্যারেক্টার আর্টিস্ট, তাই সংগ্রাম প্রতিনিয়ত করতেই হয়। এভাবেই যেন দিন চলছিল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খবর আসে অভিনেত্রী রিমু মারাত্মকভাবে অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন শারীরিক নানা রকম জটিলতা নিয়ে। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে জানা গেছে আগের চেয়ে তিনি কিছুটা ভালো আছেন। আমাকে দেখে তোমার কেমন মনে হইতেছে? মুখ ভরা ঘা, কেমন কিছু খাইতে পারি না, খাওয়া দিচ্ছে যাও ভাত সবজি। 3 দিন পরে আমরা আজকে একটু ভাতের চেহারা পেলাম, তাও যাও ভাত দেখে এখন আপনার কেমন ফিল হইতেছে? ভাত দেখে ফিল হইতেছে ভালো, কিন্তু যদি নর্মাল ভাত থাকতো তাহলে আরো মজা লাগতো। কিন্তু তো যাও ভাত আর সবজি। হসপিটালের মানে যে সবার যে একটা সেবা, এটা আপনার কাছে কেমন লাগে? বোনের সেবা পাইতে সবারই ভালো লাগে, কিন্তু অসুস্থ অবস্থায় সেবাটা পাওয়াটা যে খুব ভালো, যে ওই টাইমে কেউ সেবা দিচ্ছে, ওই টাইমে তাদের মনে হয় যে তারা ফেরেশতা, তারা আল্লাহর দূত হয়ে তারা আসছে, যেসব আমাকে দেখতে আসতেছে, যে তোমরা সেবা করতেছো, মানে অবশ্যই অনেক ভালো। দোয়া করে যদি একদম সম্পূর্ণ সুস্থ হই। আর এই যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যাতে আপনি ভালো হয়ে যান তাড়াতাড়ি। হ্যাঁ, ওইটাই। হসপিটালে থাকা আসা কারোরই তো আসলে সুখকর না, কারোরই কাম্য না। হসপিটালে আসলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে, কত মানুষের রোগ যাতে মানুষের না হয়। জীবন সংগ্রামে পর্যুদস্ত একাকী নিঃসঙ্গ রিমু মাকে মনে করেন সব সময়। তিনি বলেন, মনে হয় মা বেঁচে থাকলে জীবনে এত ভুল করতাম না। মা হয়তো আমাকে আগলে রাখত, কোনো পরামর্শ নিতে চাইলে মাই সাহায্য করত। জীবনটাও এমন হতো না। এখনো মন খারাপ হলে মায়ের সহকর্মীদের কাছ থেকে মায়ের গল্পগুলো শুনি। আমারে আর তোমার জীবনের সঙ্গে জড়াইতে চাইও না পা, সে চেষ্টা করলে তুমি বিপদে পড়বা। আমার এখন মুরব্বীর অভাব নাই। শোনো আপা, আমি আমার দুঃখের পাঁচালি শোনাইতে তোমার কাছে আসিনি, ছোট বোন হিসাবে একটা অনুরোধ নিয়ে আসছিলাম। রিমু বলেন, মায়ের খুব ইচ্ছে ছিল মরণোত্তর চোখ দান করবেন,
কিন্তু মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি। তাই আবেগে আপ্লুত হয়ে রিমু বলেন, আমি আমার চোখ দান করেছি। আমার মৃত্যুর 6 ঘন্টা পর আমার চোখ অন্ধ কারোর চোখে আলো জ্বালাবে। ছল ছল চোখে রিমু মায়ের সেই ইচ্ছে পূরণের কথা জানালেন। রিমুর একটাই আফসোস, তার কাছে তার মায়ের সাথে তার তেমন কোনো ছবি নেই। টিনা খান ডায়েরি লিখতেন, সেখান থেকেই রিমুর মায়ের সম্পর্কে তার সব জানা। ত্রয়োদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে টিনা খানকে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল। সেই দিনটি ছিল মা হারা রিমুর জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। ভালোবাসার কাঙাল ছিলেন আমাদের টিনা খান। তার কন্যা রিমুও ভালোবাসার বড়ই কাঙাল। আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল, আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল।